বাসর ঘরে বসে আছে বেলি। হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে আসে, এই মেয়ে শাড়ি খোল। শাড়ি খুলতে কেন বলছেন? কারণ শাড়ি খুলে দেখবো আমি। কি দেখবেন? তোর গোপন সব কিছু। ছি, আপনি একটা অসভ্য। সায়ন এবার হাসতে থাকে, আবার বলতে শুরু করে, অসভ্য না হলে আমার বংশধর আসবে কি করে? ফ্ল্যাশব্যাক। বিয়ের আসরটা অদ্ভুত রকম নীরব। ঢাক ঢোল নেই, আনন্দ নেই, শুধু চাপা গুঞ্জন। বিয়ের মঞ্চে বসে আছে সায়ান, চোখে একরাশ বিরক্তি আর উদাসীনতা। সাদা পাঞ্জাবির বোতাম খোলা, চোখে গড়া দৃষ্টি, যেন পুরো পৃথিবীকে পাত্তাই দেয় না। আজকের বিয়েটা আসলে সায়ানের হওয়ার কথা ছিল না। এই বিয়ের আসরে বসার কথা ছিল সায়ানের বড় ভাইয়ের। কিন্তু বিয়ের ঠিক কয়েক ঘন্টা আগে সেই ভাই হঠাৎ উধাও হয়ে যায়। কেউ জানে না কোথায় গেছে। চারদিকে অপমান, লজ্জা আর বিশৃঙ্খলা। কনের বাড়িতে কান্না শুরু হয়ে যায়, কারণ মেয়েটা বেলি আর কেউ না, সায়ানের নিজের চাচার মেয়ে। এই অপমানের মধ্যে সায়ানের মা কাঁদতে কাঁদতে সায়ানের সামনে দাঁড়ায়। সায়ান, তুই বিয়ে না করলে আজ মেয়েটার জীবন শেষ হয়ে যাবে। সায়ান ঠোঁট বাঁকায়, চোখে বিরক্তি। সায়ান এমন ছেলে না যে কারো কথা শোনে। গোয়ার রাগী, অসভ্য, ঠিক যেন আগুন, যার শিরায় শিরায় বিদ্রোহ। তবুও মায়ের কান্না সহ্য করতে পারে না সায়ান। কয়েক মুহূর্ত নীরব থাকার পর সায়ান শুধু একটাই কথা বলে, ঠিক আছে, বিয়ে করব। কথাটা যেন বজ্রপাতের মতো পড়ে। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়, কারণ বেলির বাবা অর্থাৎ সায়ানের চাচা এই বিয়ে কোনোভাবেই মানতে চায় না। চাচা রাগে চিৎকার করে বলে, আমার মেয়েকে আমি ওই উচ্ছন্নে যাওয়া ছেলের হাতে দিব না। সবাই জানে সায়ান কেমন, বখাটে স্বভাব, ভয়ঙ্কর রাগ, কারো কথা শোনে না। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে বেলির বাবাকে রাজি হতে হয়। আত্মীয় স্বজন সবাই ওকে বোঝান, কিছুক্ষণের মধ্যে কাজী বিয়ে পড়ান। আর ঠিক তখনই প্রথমবারের মতো সায়ানের চোখ পড়ে বেলির উপর। লাল বেনারসিতে মোড়া ছোট্ট মুখটা কান্নায় ভেজা, চোখ দুটো ভয় কাঁপছে। সায়ন ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি টানে, মনে মনে ভাবে, এই মেয়েটা এখন থেকে আমার। আর বেলি তখনও জানে না কেমন এক ঝড়ের মধ্যে পা রাখতে যাচ্ছে। বর্তমান বাসর ঘরে জানলা দিয়ে আসা চাঁদের আলোটা বেলির কাঁপা কাঁপা মুখশ্রীর উপর পড়ছে। সায়ন বাঁকা হাসে, আর তপ্ত কণ্ঠস্বর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। বেলি দু হাতে নিজের শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরে ভেজা চোখে তাকালো। সায়ন এক পা এগিয়ে সেই বেলির খুব কাছে দাঁড়ালো। তার দীর্ঘ ছায়া বেলির উপর পড়ে, তাকে যেন আরও অসহায় করে তুলল। সায়ন নিচু স্বরে আবার বলে, চুপ করে আছিস কেন? এই যে বিয়েটা হলো তোর বাবার অমতে আর আমার অনিচ্ছায়, এর সত্য তুলতে হবে, তাই না? বেলি তোতলাতে তোতলাতে বলে, আপনি এমন করছেন কেন? আমি তো কোনো দোষ করিনি। সায়ন বেলির চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। তার আঙুলের স্পর্শে বেলি শিউরে উঠল। সায়ন আবার গম্ভীর গলা বলে, দোষ করিস নেই, কিন্তু তুই এখন আমার সম্পত্তির অংশ। আর আমার সম্পত্তিতে কী কী লুকানো আছে সেটা জানার অধিকার তো আমার আছে। তোর এই লজ্জার আড়ালে কতটুকু ভয় আর কতটুকু ঘৃণা লুকিয়ে রেখেছিস, আর সব বের করে আনবো। বেলি বুঝতে পারল সায়ন আসলে তাকে শারীরিকভাবে নয়, বরং মানসিকভাবে ভেঙে চুরমার করতে চাইছে। তার অসভ্য আসলে তার ভেতরে জমে থাকা যে তার অপমানের বহিঃপ্রকাশ। হঠাৎ সায়ন তার পকেট থেকে একটা ছোট্ট মখমলে বাক্স বের করলো। সেটা বেলির কোলের উপর ছুঁড়ে দিয়ে বলল, খোল এটা। এটাতে তোর গোপন জিনিস নয়, এটা আমার দেওয়া প্রথম উপহার। শাড়ি খোলার কথা বলছি, কারণ এই গহনাগুলো পরতে হলে তোকে সহজ হতে হবে। এতটা জড়সড় হয়ে থাকলে আমি তোকে সাজাবো কী করে? পেলি অবাক হয়ে রাগে বাক্সের দিকে তাকালো। সায়ন রাগে চোখে, আড়ালে কি তবে অন্য কোনো মানুষ আছে, নাকি এটা কোনো নতুন খেলার শুরু? সায়ন আবার সেই বাঁকা হাসি দিয়ে বলল, ভয় পাস না, বাঘে ধরলে একবারে খায়, আর সায়ন ধরলে তিলে তিলে মারে। আজ রাতটা তো কেবল শুরু। বেলি কাঁপা কাঁপা হাতে
মখমলের বাক্সটা খুলল। ভেতরে হীরের একটা সূক্ষ্ম নেকলেস জানলা দিয়ে আসা চাঁদের আলোয় ঝিকমিক করছে। সায়ন বেলির খুব কাছে এসে পড়ল। তার শরীরের নিঃশ্বাস বেলির ঘাড়ের কাছে অনুভূত হচ্ছে। সায়ন ফিসফিস করে বলল, কী হলো, পছন্দ হয়নি? বেলি নিচু স্বরে বলল, খুব সুন্দর, কিন্তু আপনি তো একটু আগে বলেছিলাম তোর গোপন সব কিছু দেখব। সায়ন মাঝপথ থেকে কেড়ে নিয়ে হাসলো। তোর চোখে এই ভয়টাই আমি দেখতে চেয়েছিলাম। তুই আমাকে বখাটে ভাবিস, অসভ্য ভাবিস, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বেলি অবাক হয়ে তাকায়। সায়ন রুক্ষ কথার আড়ালে যে গভীর পর্যবেক্ষণ শক্তি লুকিয়েছে তা সে বুঝতে পারেনি। সায়ন নেকলেসটা নিজের হাতে তুলে নিল। ঘুরে বস। বেলি বাধ্যমের মতো ঘুরে বসলো। সায়ন ঠান্ডা হাতের স্পর্শটা পিঠে লাগছে। বেলি শিউরে ওঠে। নেকলেসটা পরিয়ে দিয়ে সায়নের কানের কাছে মুখ নিয়ে এলো। সায়ন উঠে দাঁড়ায়। জানলার পর্দাটা টেনে দিয়ে সে সোফার দিকে এগিয়ে গেল। বেলি অবাক হয়ে জিজ্ঞেস হলো, আপনি কি ওখানেই শোবেন? সায়ন একটা বালিশ টেনে নিয়ে শুয়ে পড়ে। হাত ঘড়িটা খুলতে খুলতে বলে, কেন? পাশে শোয়ার খুব শখ? আমি আগেই বলছি আমি অসভ্য। পাশে শুলে কিন্তু কথা দিয়ে সামলাবো না। বেলি দ্রুত মুখ ফিরিয়ে নিল। তার বুকটা ধড়ফড় করে উঠছে। সায়ন লোকটা আসলে একটা ঝড়। কখনো তপ্ত রোদের মতো পুড়িয়ে দিবে, আবার কখনো দমকা হাওয়ার মতো সব এলোমেলো করে দিবে। সকালে রোদ বেলির চোখে পড়তে তার ঘুম ভেঙে গেল। ধড়পড়িয়ে উঠে বসতে কাল রাতের সব স্মৃতি মাথার উপর আছড়ে পড়ল। ঘরের এক কোণে সোফায় সায়ন নেই। চাদরটা আলগোছে হয়ে পড়ে আছে। বেলি আয়নার দিকে তাকিয়ে দেখলো গলায় হীরের নেকলেসটা এখনো চিকচিক করছে। নিজের অগোছালো শাড়ি আর চুলে হাত বুলিয়ে বেলি দীর্ঘশ্বাস পেল। ঠিক তখনই দরজা খুলে সায়ন ভেতরে ঢুকলো। পরনে কালো টি শার্ট আর ট্রাউজার। চুলগুলো এখনো এলোমেলো, হাতে এক মগ কফি ধোয়া ওঠা। সায়ন বেলিকে দেখে এক মুহূর্ত থামলো। তারপর বাঁকা হেসে বলল, ঘুম ভাঙলো মহারানীর? বেলি মাথা নিচু করে রইল, কোনো উত্তর দিল না। সায়ন কফিতে এক কাপ চুমুক দিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। সায়নের হাতে ধরা কফির মগ থেকে ধোঁয়া বেরোচ্ছে। সে একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে মগটায় একটা শব্দ করে চুমু খেলো। তারপর বেলির আপাদমস্তক একবার দেখে নিয়ে বাঁকা হাসলো। সায়ন বেলিকে উদ্দেশ্য করে বলল, কিরে, এভাবে সংসেজে বসে আছিস কেন? বেলি বিছানার চাদরটা আঙ্গুলে জড়াতে জড়াতে নিচু স্বরে বলল, আপনি সকাল সকাল উঠে এমন শুরু করলেন কেন? শুরু তো কেবল করলাম। সায়ন কফির মগটা বেলির নাকের সামনে ধরল। কফির কড়া গন্ধে বেলির নাক কুঁচকে এলো। সায়ন সেটা থেকে মজা পেয়ে আরও কাছে এগিয়ে গেল। আপনি কি সবসময় এইভাবে কথা বলেন? মানুষের সাথে ভালো ব্যবহার করা কি আপনার ডিকশনারিতে নেই? সায়ন শব্দ করে হাসলো। ভালো ব্যবহার? ওটা তো ভালো ছেলেদের জন্য। আমি তো তোর ভাষায় অসভ্য, আর অসভ্যতার কাজেই হলো জ্বালানো। হঠাৎ কফির মগটা টেবিলের উপর রেখে বেলির আরও কাছে ঝুঁকে এলো। বেলির গলার নেকলেসটা আঙুল দিয়ে আলতো করে নাড়িয়ে দিয়ে বলল, নেকলেসটা তো বেশ মানেছে, কিন্তু তোর মুখটা বড্ড ফ্যাকাশে। কাল রাতে কি ঠিকমতো ঘুম হয়নি আমার সাথে এক রুমে? বেলি লজ্জায় আর রাগে লাল হয়ে গেল। আপনি আপনি আসলে একটা কি বখাটে জানোয়ার। সায়ন বেলির কথাটা কেড়ে নিয়ে বলল, বল, বলতে থাক। তোর মুখ থেকে গালি শুনতে বেশ লাগে, অন্তত ওই কান্নাকাটির চেয়ে তো ভালো। সায়ন এবার কফির মগটা তুলে নিয়ে শেষ চুমুক দিল। তারপর বিছানার উপর ঝুঁকে বেলির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোর বাবা যেন দেখে বুঝতে পারে সারা রাত তুই শুধু কাঁদিসনি। আমি চাই তিনি ভাবুক তার মেয়ে এই উচ্ছন্নে যাওয়া ছেলের সাথে বেশ ভালোই সময় কাটাচ্ছে। এটা ওনার সবচেয়ে বড় শাস্তি হবে, বুঝলি? বেলি অবাক হয়ে সায়নের চোখের দিকে তাকালো। লোকটার প্রতিটি কথাই যেন বিচ্ছে, প্রতিটি কাজে কেন জানি অদ্ভুত রকমের রক্ষণাত্মক দেওয়াল তৈরি করে দিচ্ছে। সায়ন বেলির খুব কাছে এগিয়ে সেই নেকলেসটা আঙুল দিয়ে আলতো করে নাড়ালো। ভাগ্যের কি অদ্ভুত পরিবেশ দেখ, তুই শেষ পর্যন্ত আমার বউ হয়ে এই ঘরে আছিস। তুই হয়ে গেলি আমার গলার কাটা, থুড়ি, গলার হার। এখন কি করার? কপালে যখন ছিলি তখন নেকলেসটা তোর গলাতেই মানিয়ে নিতে হবে।
বেলি অপমানে মুখটা নিচু করে ফেলল। আমি তো আর শখ করে আপনার গলায় পড়িনি। আপনার ভাই পালিয়ে গেছে বলেই তো আজ আমার এই অবস্থা। সায়ন হঠাৎ বেলির চিবুকটা শক্ত করে ধরল। তার চোখে এখন আগুনের লাভা। আমি ভেবেছিলাম রাজকন্যা বিয়ে করব, আর ভাগ্যের ফেরে পেলাম এক কান্নাকাটি করা উপদ্রব। সায়ন একটু দূরে সরে গিয়ে শীষ দিতে দিতে নিজের ফোনটা পকেট থেকে বের করলো। তবে একটা কথা মনে রাখিস, বাইরে যখন যাবি তখন যেন এই ফ্যাকাশে মুখটা নিয়ে না যাস। মানুষ যেন ভাবে সায়ন তার বউকে রাজার হালে রেখেছে। বেলি ফুপিয়ে ওঠার আগে সায়ন আবার ঘুরে তাকালো। কাঁদবি না একদম। সকালে উঠে এই কান্নাকাটি দৃশ্য দেখলে আমার কফিটা হজম হয় না। তাড়াতাড়ি তৈরি হয়ে নেই, আজ তোর বাবার সামনে একটা বড় ধামাকা আছে। আমি চাই তিনি দেখুক, যার হাতে তিনি মেয়ে দিতে চান নাই সেই ছেলেটাই তার মেয়ের ভাগ্য বিধাতা। কথাটা বলে সায়ন দাঁড়াম করে দরজাটা লাগিয়ে বেরিয়ে গেল। বেলি শুধু আয়নার দিকে তাকিয়ে রইল। হীরের নেকলেসটা ওর গলায় বড্ড ভারী লাগছে, যেন কোনো দামি শিকল দিয়ে সায়ন তাকে বেঁধে ফেলছে। সায়নের পুরো নাম ইয়াসির খান সায়ন। সবাই ওকে উচ্ছন্নে যাওয়া ছেলে বলে চেনে। বয়স প্রায় মাত্র 20-21। এই বয়সে এমন কোনো খারাপ কাজ নেই যে ও করেনি। দুবার তো জেলেও খেটেছে। সায়ানের কাছে নিয়ম ভাঙাই ছিল নিয়ম। স্কুলের গণ্ডি পেরোনোর আগে তার নামে থানায় ডায়েরি হয়েছে। পাড়ার কোনো মারপিট বা রাজনৈতিক ঝামেলা, সব জায়গাতে সায়ানের উপস্থিতি ছিল অবধারিত। তার ডান হাতের কবজিতে একটা গভীর কাটার দাগ আছে, যে কোনো এক পুরনো গ্যাং ফাইটের স্মৃতি বহন করে। মাত্র 2 বছরের ব্যবধানে সায়ন দুবার হাজতবাস হয়েছে। একবার এক প্রভাবশালী নেতার ছেলেকে মাঝ রাস্তায় পিটিয়ে আধমরা করা অপরাধে, আর একবার দ্বিতীয়বার অবৈধ বাইক রেসিংয়ের ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলা দেয়। হাজত থেকে ফেরার পর তার জেদ যেন আরও কয়েক গুণ বেড়ে গেছিল। নিজের বাবা মা তাকে নিয়ে আশা ছেড়ে দিয়েছিল। বড় ভাই যখন পড়াশোনায় তুখোড় এবং আদর্শ, সায়ন তখন তার উল্টো। বাড়ির কোনো অনুষ্ঠানে তাকে ডাকা হতো না, এমনকি মেহমান এলে তাকে ঘর থেকে বের হতে নিষেধ করা হতো। তাকে সবাই অভিশাপ বলে মনে করতো। সায়ন কথা কম বলে, কিন্তু তার কাজ হয় মারাত্মক। কারোর সাথে তর্কে জড়ায় না সে। মেজাজ বিগড়ে সরাসরি আঘাত করে। তার রক্তে যেন সবসময় আগুন দৌড়ে। কেউ তাকে অপমান করলে সেটা ভুলে যান না, বরং মোক্ষম সময়ে তার দ্বিগুণ শোধ তোলেন। হাত বাড়ালে সায়ানের আসল রূপ বের হয়। দামি বাইক নিয়ে শহরের জনশূন্য রাস্তায় ঝড়ের গতিতে ছুটে চলা তার নেশা। মদ্যপান না করলে তার চোখের লাল আভা আর গম্ভীর কণ্ঠস্বর মানুষকে বুঝিয়ে দেয় সে কতটা ভয়ঙ্কর হতে পারে। বেলি বিছানায় এক কোণে কুঁকড়ে বসে আছে, শাড়ির আঁচলটা অবিন্যস্ত। ঠিক তখনই দরজায় খুব মৃদু একটা টোকা পড়ল। দরজা ঠেলে ভেতরে ঢুকলো সায়নের মা। তার চোখে মুখে অপরাধবোধ আর গভীর মমতা। বেলিকে ওভাবে বসে থাকতে দেখে তার কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন, বেলির মাথায় হাত রাখলেন। বেলি ফুপিয়ে উঠে জড়িয়ে ধরল তাকে। ধরা গলায় বলল, বড় আম্মু। সায়নের মা দীর্ঘশ্বাস ফেলে বেলির পাশে বসলেন। সায়নের মা বেলির চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরলেন। শোন বেলি, সায়ন ছোটবেলা থেকে এমন ছিল না। ও জেদি, কিন্তু মনে মায়া ছিল অনেক। কিন্তু এই সমাজ আর এই বাড়ির মানুষ ওকে পদে পদে অপমান করছে। তোর বাবা ওকে উচ্ছন্নে যাওয়া বলে তুচ্ছ তাচ্ছিল্য করছে। পুলিশ ওকে বিনা দোষে অনেকবার জেলে নিয়ে গেছে। এই ঘৃণাগুলো ওকে এমন বানিয়ে ফেলছে। তিনি একটু থেমে আবার বললেন, সায়ন তোকে ভয় দেখাচ্ছে যাতে তুই ওকে ঘৃণা করিস। ও আসলে কাউকে নিজের কাছে আসতে দিতে চায় না। আবার কেউ ওকে আঘাত করে তুই ওর চোখের দিকে তাকিয়ে দেখিস বেলি, সেখানে শুধু রাগ নাই, এক গভীর হাহাকার। সায়ন এখন বেরিয়ে গেছে। ও ফিরে আসার আগে তুই একটু খেয়ে নে। এরপর বেলিকে ফ্রেশ হতে বলে নিচে খাবার আনতে গেল সায়নের মা। সায়নের মা ঘর থেকে বেরিয়ে যেতে বেলি নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে বাথরুমে গেল। মুখে ঠান্ডা পানির ঝাপটা দিতে তার শরীর আর মনটা যে একটু সজাগ হয়ে উঠল। লাল বেনারসিতে বদলে একটা সাদা সাধারণ সুতির শাড়ি পরল।
বেলি ঘর থেকে বেরিয়ে ধীর পায়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে সায়ানের বাবা গম্ভীর মুখে বসে আছেন। বেলির দিকে তাকাতে পারছে না। বড় ছেলে যা করেছেন, বেলির নিজেরই মেয়ের মতো ভালোবাসেন তিনি। রাইসা সোফায় বসে ফোন টিপতে। বেলিকে দেখতে রাইসা একটু স্লান হাসলো। ডাইনিং টেবিলে খাবার দিয়ে সাজানো। সায়ানের মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বেলিকে দেখে মুখের হাসির রেখা টেনে আয় মা বস, গরম গরম পরোটা আর ভাজি আছে। বেলি বাধ্য মেয়ের মতো চেয়ার টেনে বসলো। ঠিক তখনই বাইরে বাইকের বিকট গর্জন শোনা গেল। সবার দৃষ্টি জানলার দিকে চলে গেল। 29 বছরের ইয়াসির খান সায়ান তার কালো রঙের স্পোর্টস বাইকটা নিয়ে উঠোনে এসে দাঁড়ালো। গট গট করে ভেতরে ঢুকে সোজা ডাইনিং টেবিলের দিকে এগিয়ে এলো। সায়ান বেলির পাশে চেয়ারটায় বসলো। সায়ানের মা এক গ্লাস জল ওর সামনে এগিয়ে দিয়ে বলল, কোথায় গিয়েছিলে এত সকালে? সায়ান গ্লাসে একটা বরফ চুমুক দিয়ে বেলির দিকে আর চোখে তাকালো। বেলির সাধারণ সাজ আর শান্ত মুখটা দেখে তার ঠোঁটের কোণে আবার পরিচিত বাঁকা হাসিটা ফিরে এলো। কিরে, কান্নার উপদ্রব? তোর বড় আম্মুকে তোকে কড়া করে কোনো ওষুধ দিয়েছে? সকালে সেই মরা ফ্যাকাশে মুখটা তো দেখছি না এখন। এই সায়ান, খেয়ে নে, ওকে জ্বালাচ্ছিস কেন? সায়ান একটা পরোটা ছিঁড়ে মুখে দিল। খানিক ঝুঁকে এসে বেলির প্লেটের দিকে তাকালো। বেলির খাওয়া তখনও শুরু করেনি। সকালবেলা আঙ্গুল দিয়ে পরোটার কোড়া ছিঁড়ছিল। কী হলো মহারানী, নিজে হাতে খেতে কষ্ট হচ্ছে নাকি খাইয়ে দেওয়ার জন্য সেই নিখোঁজ রাজপুত্রের পথ চেয়ে বসে আছিস? বেলি কিছু বললেন না। সায়ান জানিয়ে দেয়, আমি আজই ঢাকা চলে যাচ্ছি। এই বাড়িতে দম বন্ধ হয়ে আসছে আমার। সায়ান ঢাকায় ফিরে যাবে। সায়ান বাড়িতে খুব একটা থাকে না। ঢাকায় তার নিজের একটা আলাদা জগৎ আছে, যেখানে পরিবারে কেউ হস্তক্ষেপ করতে না। বড় ভাই রাহাতের বিয়ের জন্য মায়ের করা আদেশে সে কয়েক বছর পর বাড়িতে পা রেখেছিল, কিন্তু পরিস্থিতি ফেলে বেলি এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সায়ান, তুই একাই যাচ্ছিস না, বেলিকেও সাথে নিয়ে যা। সায়ানে হঠাৎ জ্বলে উঠল, মা, এটা কোনো তামাশা নয়। আমি ওখানে নিয়ে কি কী করবো? ওকে এখানেই রেখে দাও। সায়ানের মা জেদ ধরে বলেন, না, বেলি এখন তোর বিবাহিত স্ত্রী, তুই ওকে সাথে নিয়ে যাবি, এটাই আমার শেষ কথা। অনেক তর্কাতর্কির পর সায়ান হার মানল। বিরক্তিতে কপালে হাত দিয়ে সোফায় ধাপ করে বসে পড়ল। বেলি সব শুনছিল। তার বুকেটা ভয়ে টিপ টিপ করছে। 29 বছরের এক দুর্ধর্ষ মানুষের সাথে অচেনা শহরে একা থাকা ভাবতেই তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বেলির বাবা মা ছোট ভাই এসে পৌঁছালেন। খবর পেয়েছেন বেলি আজই ঢাকায় চলে যাবে। বেলির বাবার চোখ মুখে দুশ্চিন্তার ছাপ। তিনি সায়ানের বাবার সামনে দাঁড়িয়ে বলেন, ভাইজান, মেয়েটা আমার বড্ড ছোট। সায়ান যেভাবে চলাফেরা করে, ও কি পারবে বেলিকে সামলাতে? আমি তো খুব চিন্তায় আছি। সায়ানের মা এগিয়ে এসে বেলির বাবার সামনে বললেন, ভাই, তুমি একদম চিন্তা করো না। সায়ান এখন আগের মতো নেই। ও এখন অনেক পরিণত। মুখে যতই তিতা কথা বলুক, ও বেলির অমর্যাদা করবে না। আমি বিশ্বাস করি সায়ান পারবে বেলিকে আগলে রাখতে। এরপর বাবা বেলির কাছে গিয়ে দাঁড়ায়। বেলি, তুই কি আমার উপর রাগ করছিস? বেলি মাথা নিচু করে, এভাবে তোর বিয়ে দিলাম, তাও আবার সায়ানের সাথে? আসলে রাহাত সেজ বিয়ের জন্য বসেছিল, সব ঠিকঠাক ছিল, কিন্তু শেষ মুহূর্তে পালিয়ে গেল। চারদিকে লোকজনের কথা, অপমান। তোর বড় আম্মু বলল, আমি তখন কিছুই বুঝতে পারিনি, মাথা কাজ করছিল না, তাই সায়ানের সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেলাম। বেলির বাবা দুহাত জোর করে বলে, আমাকে ক্ষমা করে দে মা, আমি তোকে ঠেলে দিলাম এক অজানা জীবনে। আমি রাগ করিনি আব্বু, আমার কপালে যা ছিল তাই হয়েছে, আমি মেনে নিয়েছি। আসলে আজ সকালে সায়ানের মা বেলিকে বুঝিয়ে মানসিকভাবে পরিস্থিতি ঠিক করতে, আর বেলির প্রিয় একজন মানুষ তার বড় আম্মু। বেলির মা বেলিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রাইসা লাগেজ গুছিয়ে দিচ্ছে। দীর্ঘ ঘন্টার ক্লান্তিকর জার্নি শেষে গাড়িটা আভিজাত অ্যাপার্টমেন্টের সামনে এসে থামালো। শহরের নিয়ন আলো আর যান্ত্রিক শোরগোল 17 বছরের বেলির কাছে একদম নতুন। সায়ান বেলির লাগেজটা এক হাতে তুলে নিয়ে অন্য হাতে বেলির কবজিটা ধরল। লিফটে ওঠার সময় বেলি দেখল সায়ানের চোখে মুখে এক ধরনের নির্লিপ্ততা। 3 নম্বরের ফ্লোরে
একটা ফ্ল্যাটের সামনে দরজায় শায়ন পকেট থেকে চাবি বের করে দরজা খুলে ভেতরে ঢুকতে বেলি অবাক হয়ে গেল। পুরো ফ্ল্যাট বেশ গোছানো, কিন্তু কেন একটা ব্যাচেলার ছাপ রয়েছে। সামনে একটা বড় ড্রয়িং রুমের দুই পাশে দুটো বেডরুমে দরজা দেখা যাচ্ছে। শায়ন লাগেজটা ড্রয়িং রুমের মাঝখানে রেখে ধপ করে সোফায় বসে পড়ল। তোর বড় মেয়ে তোকে আমার সাথে পাঠিয়ে দিয়ে ঠিক করছে, কিন্তু মনে রেখিস এটা আমার জগৎ। এখানে তোর কান্নাকাটি বা ঢং চলবে না। ওই যে বাম দিকে রুমটা দেখছিস, ওটা তোর, আর ডান দিকেটা আমার। বেলি ঘরটা চারপাশ দেখছিল। আপনি কি এখানে একাই থাকেন? সায়ন একটা তাচ্ছিল্য হাসি আসলো। হ্যাঁ, একা থাকি। জঞ্জালের সাথে কেউ থাকতে চায় না বেলি। এখন গিয়ে ফ্রেশ হয়ে নে। সায়ন উঠে তার নিজের রুমের দিকে পা বাড়ায়। বেলি ধীর পায়ে তার জন্য বরাদ্দ রুমটার দিকে চলে গেল। দরজা খুলতে দেখলো রুমটা বেশ ছিমছাম। বেলি লাগেজ থেকে একটা সুতির সাধারণ সালোয়ার কামিজ বের করে ফ্রেশ হলো। শাওয়ার নেওয়ার পর শরীরটা একটু হালকা লাগছে, কিন্তু পেটের ভিতর খিদের চোটে একটা অস্থিরতা কাজ করছে। রাত বাড়ছে। বেলি রান্নাঘরে গেল। আধুনিক ধাঁচের রান্নাঘর, তবে সব কিছু বেশ পরিপাটি। ব্যাচেলার মানুষ হলেও সায়ান যে বেশ শৌখিন তা বোঝা যাচ্ছে। ক্যাবিনেট খুলতে দেখলো চাল ডাল থেকে শুরু করে হরেক রকমের মশলা আর নুডলসের প্যাকেট আছে। বেলি আর দেরি না করে চটপট একটা প্যাকেট নুডলস রান্না করে ফেলল। ধোয়া ওঠা গরম গরম নুডলস দিয়ে ডাইনিং টেবিলে এসে বসলো। নিজের জন্য এক প্লেট বেলি নিল। বেলির মন মানছে না। বেলি ভাবলো, ডাকবো কি ডাকবো না সায়নকে। সায়ন যখন বাড়ি ছাড়ে বেলির বয়স তখন 10। সেই কিশোর বেলায় সায়ন এর রুক্ষ রূপ সে দেখেছিল, আর বড়দের মুখে যা শুনেছিল তাতেই একটা আতঙ্ক সবসময় কাজ করত। কিন্তু এই দুদিনে বেলির তেমন কোনো ভয় লাগলো না। বেলি দ্বিধা কাটিয়ে সায়নের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা ভরানো ছিল। আলতো ধাক্কা দিতে খুলে গেল। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। এসির একটা হিমশীতল হাওয়া বেলির গায়ে এসে লাগলো। সায়ন বিছানায় অঘরে ঘুমিয়েছে। সে তার টি শার্টটা খুলে ফেলছে, কেবল ট্রাউজার পরা। চওড়া পিঠে আর হাতের পেশিতে আলো পড়ে এক অদ্ভুত ভাস্কর্যের মতো লাগছে। বেলি খাটের কাছে গিয়ে নিচু বলল, শুনছেন? একটু উঠে খেয়ে নিন। সায়ন নড়ল না। বেলি এবার একটু ঝুঁকে তার কাঁধে হাত রাখল। এই যে শুনছেন। হঠাৎ বিদ্যুৎ বেগে কিছু একটা ঘটে গেল। সায়ন ঘুমের ঘরে বেলির হাতটা ধরে এক ঝটকায় তাকে নিজের দিকে টেনে নিল। বেলি ভারসাম্য হারিয়ে সরাসরি সায়নের বুকের উপর গিয়ে পড়ল। সায়ন দু হাতে বেলিকে শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে দিল। বেলির বুকের ধড়ফড়ানিটা সায়নের খালি গায়ের সাথে মিশে একাকার হয়েছে। বেলি ছোটার চেষ্টা করলো। সায়ন আবার চোখ খুলে বেলির দিকে তাকাতো। চোখ মেলাতে অন্ধকারে নীলচে আলোয় বেলির ভীতু মুখটা দেখল। মুহূর্তের মধ্যে তার নেশা জড়ানো ভাবটা কেটে গেল। এক ঝটকায় বেলিকে ছেড়ে দিয়ে বিছানায় উঠে বসলো। চোখে মুখে এক বিরক্তি আর অপ্রস্তুত ভাব। তোর সাহস তো কম না, আমার রুমে এভাবে বিনা অনুমতিতে ঢুকছিস। বেলি ধরপড় করে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। লজ্জায় জানলার দিকে মুখ ফিরিয়ে নিল। আমি আমি খাবার ডাকতে এসেছিলাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে বেলি আর এক মুহূর্ত দাঁড়ালো না। ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে এলো। হার্টবিট দ্রুত করছে। মিনিট পাঁচেক পর সায়ান ঘর থেকে বেরিয়ে এলো। গায়ে একটা সাদা টি শার্ট জড়িয়েছে। চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। ধোয়া ওঠা নুডলসের বাটিটার দিকে তাকিয়ে একবার বেলির দিকে আর চোখে তাকালো। বেলি তখন প্লেটে নুডলস নিয়ে মাথা নিচু করে খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে। সায়ান চেয়ার টেনে বসলো। নুডলসের বাটি থেকে নিজের প্লেটে খানিকটা তুলে নিল। প্রথমে চামচটা মুখ দিয়ে একটু থামলো। বেলির রান্নার হাতটা যে এত চমৎকার তা ভাবতে পারেনি। নুডলটা ঝাল একটু বেশি হয়েছে, সায়ন গম্ভীর করে বলল, কিন্তু তার হাত থামলো না। সে বেশ আয়েশ করেই খেতে লাগলো। বেলি কোনো কথা বলল না। সায়ন এবার খাওয়ার মাঝখান থেকে থেমে বেলির চোখের দিকে তাকালো। একটু আগে রুমে যাওয়া হয়েছে, ওটা সে ঘুমের ঘোরে ভুল ছিল। ওটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। বেলি এবার মুখ তুলে তাকালো। সায়ানের কথায় কেন জানি না একটা সূক্ষ্ম অবহেলার সুর ছিল। বেলি জেদ করে বলল, আমি কিছু মনে করিনি। সায়ান খাওয়া উঠে নিজের রুমে গেল। বেলি শুধু তাকিয়ে রইল যাওয়ার দিকে।
লোকটার স্পর্শে কেন জানি বেলি এক অদ্ভুত টান অনুভব করলো। বেলির ঘুম ভাঙলো, অভ্যাসগত বিছানা ছাড়লো ঠিকই, কিন্তু পরক্ষণে মনে পড়লো সে এখন বাবার বাড়িতে নেই। এটা ঢাকা শহর, আর এই ফ্ল্যাটের মালিক ইয়াসির খান সায়ান। বেলি ড্রয়িং রুমে আসতেই দেখলো ঘরটা ফাঁকা। সোফায় সায়ানের কালো শার্টটা পড়েছে, ডাইনিং টেবিলের উপর এক মগ কফি অর্ধেক খাওয়া অবস্থায় পড়ে আছে, সাথে একটা ছোট্ট চিরকুট। বেলি চিরকুটটা হাতে নিল, কাটা কাটা অক্ষরে লেখা, আমি কাজে বেরোলাম, ফিরতে ফিরতে রাত হবে, ফ্রিজে খাবার আছে, গরম করে খেয়ে নিস, আর সাবধানে থাকিস। কলিং বেল বাজলে আগে সিসিটিভি ক্যামেরা দেখবি কে এসেছে, তারপর দরজা খুলবি। এই শহর তোর গ্রামের মতো নিরাপদ নাই। বেলি ফ্রেশ হয়ে খেয়ে নিল। সায়ান মাকে ফোন দিল। এরপর বেলি তার নিজের বাবা মার সাথেও কথা বলল। বাবা বারবার বলেছিল, মারে কোনো অসুবিধা হলে আমাকে জানাস, সায়ান যদি বেশি বাড়াবাড়ি করে তবে আমায় বলিস। বেলি বাবাকে আশ্বস্ত করলো। কথা শেষ করে বেলি ড্রয়িং রুমে এসে দেখলো ফ্ল্যাটটা একদম নিঝুম। বেলি সারাদিন দুপুরে ফ্ল্যাটে ঘুরে দেখলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, ঢাকার আকাশটা কেমন ধোয়াটে। বেলি ড্রয়িং রুমের বারান্দার দিকে দাঁড়ালো। গিয়ে হাজার হাজার মানুষের ভিড়, গায়েন হর্ন। তার খুব একা লাগছিল। হঠাৎই দরজায় চাবি ঘোরানোর শব্দ হলো। বেলি দ্রুত ড্রয়িং রুমে ফিরে এলো। সায়ান ভেতরে ঢুকলো। সায়ান এসে পকেট থেকে একটা প্লাস্টিকের প্যাকেট বের করে ডাইনিং টেবিলের উপর রাখলো। রান্নাঘরে দেখলো মশলাপাতি কম আছে। আসার সময় এগুলো নিয়ে এলাম, আর রাতের জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসেছি, গরম করে নিস, রান্না করা ঝামেলা করার দরকার নেই। বেলি প্যাকেটের দিকে তাকিয়ে দেখলো সেখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর একটা দামি দোকানে কাবাব বা পরোটা। সায়ন নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। বেলি আর দেরি করলো না, রান্নাঘরে গিয়ে কাবাব আর পরোটার ডিশে সাজালো। শান পরনে একটা ছাই রঙের টি শার্ট আর কালো রঙের ট্রাউজার। ভেজা চুলগুলো হাত দিয়ে পেছন দিকে সরাতে সায়ানের কপালটা আরও প্রশস্ত আর গম্ভীর দেখালো। টেবিলে এসে বসলো। বেলি তার প্লেটে 2 টুকরো কাবাব আর পরোটা তুলে দিতে সায়ান হাত বাড়িয়ে নিজেই নিল। নিজে নিয়ে নিতে পারবো, তুই তোরটা খা, সায়ান শান্ত গলায় বলল। পুরো ডাইনিং রুমটা এক অদ্ভুত নীরবতা, শুধু কাঁটা চামচের মৃদু শব্দ শোনা যাচ্ছিল। বেলি আর চোখে সায়ানকে দেখছিল। এই লোকটা যখন ছোটবেলায় বাড়ি ছাড়লো তখন বেলি ছোট ছিল, কিন্তু পাড়াময় তার দাপটের গল্প শুনত। সায়ান হঠাৎ মুখ তুলল। তোর বাবার সাথে কথা হয়েছে? কি বললেন উনি? বেলি একটু ঘাবড়ে গেল। হ্যাঁ হ্যাঁ হয়েছে, বাবা একটু চিন্তা করছিলেন। সায়ান তাচ্ছিল্যে হাসি আসলো। করারই কথা, সায়ান চৌধুরীর ডেরায় নিজের মেয়েকে পাঠিয়েছে, কোনোভাবে শান্তিতে থাকতে পারে? নিশ্চয় সাবধান থাকার মন্ত্রণা দিচ্ছে। বেলি নিচু স্বরে বলল, বাবা আপনার উপর বিশ্বাস রাখতে চান। সায়ান এবার খাওয়ার মাঝখান থেকে থেমে গেল, অবাক হলো, পাল্টা কিছু বলল না। খাওয়া শেষ করে ল্যাপটপ নিয়ে ড্রয়িং রুমে দেখলো আমি। তুই চাইলে কোনো মুভি দেখতে পারিস, ঘরের ভেতরে একা একা খারাপ করে বসে থাকার চেয়ে ওটা ভালো। শায়ন দ্রুত খাওয়া শেষ করে হাত ধুতে গেল। বেলি তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। খাওয়া শেষে টেবিল পরিষ্কার করে ড্রয়িং রুমে এলো। সায়ান তখন সোফায় ল্যাপটপ কোলে নিয়ে বসে আছে, চোখে এক প্রখর ব্যক্তিত্ব। বেলি তার কাছে বেশ খানিকটা দূরে সোফার এক কোণে গিয়ে বসলো। ল্যাপটপে নিজের কোল থেকে সরিয়ে মাঝখানে টি টেবিল রাখলো। মাউসটা নড়াচড়া করতে করতে সে বেলির দিকে আড়চোখে তাকালো। বেলি নিষ্প্রিয়ভাবে দেখে সায়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। এভাবে ঝিম মেরে বসে থাকবি? আমি কাজ করব সেটা হয় না, আয় এদিকে আয়, সায়ান কিছুটা হুকুমের সুরে বলল। বেলি একটু দ্বিধা একটু এগিয়ে এসে সোফার কিনারে বসলো। সায়ান ল্যাপটপের স্ক্রিনটা বেলির দিকে ঘুরে বলল, বল কী মুভি দেখবি? আমি জানি না, আপনি যা বলবেন। আমি দেখলে অ্যাকশন বা থ্রিলার দেখি, তুই ওসব দেখিস? আপনি যেটা দেখবেন আমি সেটাই দেখব। শায়ন বেলির চোখের দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। তারপর মাউস দিয়ে একটা ক্লাসিক ড্রামা মুভি সিলেক্ট করলো। এই মুভিটা প্লে দিয়ে সোফায় আরাম করে হেলান দিয়ে বসলো। বেলি আর তার মাঝখানে এখন মাত্র 1 হাত দূরত্ব। ল্যাপটপের আলোয় ড্রয়িং রুমে অন্ধকারে এক মায়াবী রূপ নিয়েছে। মুভি চলতে শুরু করলো। শায়ন হাত দুটো বুকের উপর বেঁধে স্থির হয়ে স্ক্রিনের দিকে তাকিয়েছে। মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস শব্দ বেলির কানে আসে। বেলি যখন শেষের দিকে
মুভি যখন শেষের দিকে, বেলির চোখের পাতা দুটো ভারী হয়ে গেল। ল্যাপটপের মৃদু আলোয় দেখা যাচ্ছে তার নিষ্পাপ মুখখানা। সায়ন এক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়েছিল ঠিকই, কিন্তু হঠাৎ খেয়াল করলো পাশে কোনো নড়াচড়া নেই। ঘাড় ঘুরিয়ে দেখলো বেলি তার থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরত্বে অঘরে ঘুমাচ্ছে। বেলির লম্বা চোখগুলো অবাধ্য তার কপালে এসে পড়েছে। সায়ন ল্যাপটপটা আলতো করে টি টেবিল থেকে সরিয়ে রাখলো। পুরো ফ্ল্যাটটা এখন একদম নিস্তব্ধ। সায়ন বেলির ঘুমানো মুখটার দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। ছোট্ট বেলি আজ ভাগ্যের ফেরে তার ঘরে, তার এত কাছে। সায়ন ছোপা ছেড়ে উঠে দাঁড়ালো। ভাবলো বেলিকে ডেকে তুলবে, কিন্তু পরক্ষণে মনে হলো কাঁচা ঘুম জাগানো ঠিক হবে না। সায়ন নিচু হয়ে খুব সাবধানে বেলির কোমরে আর পিছনে হাত রাখলো। 29 বছরের শক্ত সবর তো। সায়ানের কাছে বেলির শরীরটা এক টুকরো তুলোর মতো মনে হলো। বেলিকে পাজা কোলা করে কোলে তুলে নিল। ঘুমের ঘরে একটু নড়েচড়ে উঠতে সায়ানের টি শার্টের কলারটা খপ করে ধরল। গরম নিঃশ্বাস সায়ানের গলার কাছে। সায়ান এক মুহূর্তের জন্য থমকে গেল। বুকের ভেতরটা কেমন করে যেন তোলপাড় করে উঠল। নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে বেলির ঘরের দিকে এগোলো। বেলিকে বিছানায় শুইয়ে দেওয়ার সময় সায়ানের হাতের সাথে বেলির শরীরের স্পর্শে এক অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল। বেলি চাদরটা টেনে ভালো করে ঢেকে দিল সায়ানে। জানলার পর্দাটা ঠিক করে দিল। অন্ধকার ঘরে বেলির শান্ত মুখটা দেখে সায়ানের মনে এক অদ্ভুত রক্ষণশীলতা জেগে উঠল। বেলি কপালে ঝুলে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে সায়ান কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সকালবেলা ঘুম ভাঙল। চোখ মেলে দেখলো নিজের ঘরে, নিজেকে বিছানায় শুয়েছে। কারণ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে উঠল। কাল রাতের আবছা স্মৃতিগুলো মনে করার চেষ্টা করলো। সে তো ড্রয়িং রুমে সোফায় বসে সায়ন সাহেবের সাথে মুভি দেখছিল। কখন সে চোখের পাতায় এক হয়েছিল তার কিছুই মনে নেই। বেলি ধরপড় করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সে নিশ্চিত সে নিজের রুমে হেঁটে আসেনি। তাহলে কি সায়ন ভাই আমাকে? কথাটা মনে আসতে বেলির সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। ওই লোকটা তাকে কোলে তুলে এই রুমে নিয়ে গেছে। ভাবতে লজ্জায় বেলির নাক মুখ লাল হয়ে গেল। বেলি দ্রুত ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এলো। আজ ড্রয়িং রুমটা কালকের মতো ফাঁকা লাগছে নয়। সায়ন সোফায় বসে কফি খাচ্ছে, সামনে ল্যাপটপ। আজ তার পরনে হালকা নীল রঙের একটা শার্ট, হাতাগুলো গোটানো। বেলিকে দেখে একবার চোখ তুলে তাকালো, তারপর আবার ল্যাপটপের দিকে মনোযোগ দিল। কাল রাতে স্বভাবে ওভাবে কেউ ঘুমায়? সায়ন কফিতে চুমুক দিয়ে নিরুক্ত গলায় বলল। বেলি আমতা আমতা করে বলল, আমি আসলে বুঝতে পারিনি কখন ঘুমিয়ে পড়ছি। আপনি কি আমাকে কি আপনি মানে আমি ওই রুমে কিভাবে গেলাম? সায়ন আবার ল্যাপটপ বন্ধ করে পুরোপুরি বেলির দিকে তাকালো। কিভাবে গেলি? তুই ঘুমের মধ্যে উঠতে পারিস? আমি দিয়ে এসেছি। বেলি লজ্জায় একদম লাল হয়ে মাথা নিচু করে ফেলল। সায়ন যে তাকে কোলে তুলে নিয়েছে সেটা নিজ মুখে স্বীকার করে বেলি আর কথা বলার ভাষা পেল না। সায়ন উঠে দাঁড়ালো। ঘড়িটা হাতে পড়তে পড়তে বলল, আজ আমার ফিরতে একটু দেরি হবে। দুপুরে তোর জন্য খাবার অর্ডার করে পাঠিয়ে দেবো। আর শোন, বেলি খুব কাছে এসে থামলো, আগামীকাল তোকে নিয়ে বাইরে যাব, তৈরি থাকিস। সায়ন আর উত্তরও অপেক্ষা করলো না, গট গট করে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। বেলি শুধু দরজার বাইরে তাকিয়ে রইল। পরের দিন বেলি আর সায়ান বের হবে। বেলি নীল রঙের সুতির সালোয়ার কামিজ পরেছে, চোখে কাজল, চুলগুলো ছেড়ে দাও। সায়ান ড্রয়িং রুমে তৈরি হচ্ছিল, তার পরনে কালো প্যান্ট আর একটা সাদা শার্ট। বেলি রুম থেকে বের হতে সায়ান এক মুহূর্তের জন্য চোখ তুলে তাকালো। তার চোখের পলকের জন্য একটা মুগ্ধতা খেলে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, তৈরি, চল তবে। নিচে নামতে বেলি দেখলো সায়নের কালো রঙের চকচকে গাড়িটা দাঁড়িয়ে আছে। সায়ন ড্রাইভিং সিটে বসলো আর বেলি তার পাশের সিটে। গাড়ি স্টার্ট দেওয়ার পর কিছুক্ষণ দুজনের মাঝে কোনো কথা নেই। বেলি খুব ইচ্ছে করছিল জানলার কাজটা নামিয়ে দিতে, কিন্তু সায়নের গম্ভীর মুখ দেখে সে সাহস পাচ্ছিল না। সায়ন হঠাৎ স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, কোথায় যাবি? রমনা পার্ক, টিএসসি নাকি সংসদ ভবন এলাকা? বেলি মৃদু হেসে বলল, আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। আমি তো এই শহর চিনি না। সায়ন গাড়ি নিয়ে সোজা চলে এলো ধানমন্ডি লেকের পাড়ে। গাড়ি পার্ক করে বেলিকে নিয়ে হাঁটতে শুরু করলো। লেকের পাড়ের গাছপালা থেকে পানির ঝিলিক দেখে বেলির মনটা হঠাৎ ভালো হয়ে গেল। অনেক মানুষ হাঁটছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ বাদাম খাচ্ছে। হঠাৎ সায়ন একটা আইসক্রিম দোকানে
সামনে গিয়ে থামলো। আইসক্রিম খাবি? হ্যাঁ খাবো। কাচের ওপর সে সাজানো হরেক রঙের আইসক্রিমের দিকে তাকিয়ে বিক্রেতা বলল, একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম দিন তো। বেশি বেলি সায়নের দিকে তাকালো। আপনি খাবেন না? সায়ন পকেট থেকে ওয়ালেট বের করে নির্লিপ্ত গলায় বলল, না। বেলি দেখলো সায়ন সত্যি নিজের জন্য কিছু নিল না। আইসক্রিম খেতে খেতে সায়নের সাথে লেকের পাড় থেকে হাঁটতে লাগলো। সায়ন বেলির থেকে এক কদম দূরত্ব বজায় রেখে হাঁটছে, কিন্তু তার তীক্ষ্ণ নজর চারিদিকে ভিড়ের উপর। কেউ বেলির গায়ে ধাক্কা দিচ্ছে কিনা বা কেউ আর চোখে তাকাচ্ছে কিনা সায়ন যেন অতন্ত্র প্রহরীর মতো খেয়াল রাখছে। হঠাৎ সায়ন একটা বেঞ্চের দিকে ইশারা করলো, ওখানে গিয়ে বস। বেলি বাথরুমের মতো বেঞ্চে গিয়ে বসলো। সায়ন তার ঠিক পাশে বসলো, তবে মাঝখানে কিছুটা ফাঁকা রেখে। বেলি দেখলো সায়নের পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখছে, কিন্তু তার পুরো মনোযোগ যেন বেলির দিকে। আইসক্রিম সেধে বেলি হাতটা রুমাল দিয়ে মুছে নিল। সায়ন ফোনটা পকেটে রেখে বেলির দিকে তাকালো। খাওয়া শেষ? এবার চল, অনেক ঘুরছিস। বেলি মৃদু হাসলো, আর একটু থাকলেও হতো না? জায়গাটা খুব সুন্দর। সায়ন এবার উঠে দাঁড়ালো, গট গট করে পার্কিংয়ের দিকে হাঁটা শুরু করলো। বেলি তার দীর্ঘকায় শরীরের পিছন দিকে তাকিয়ে রইল। সায়ন আর বেলি গাড়িতে করে বাসায় ফিরল। সারাটা পথ সায়ন একটাও কথা বলেনি। বাসায় ঢুকে সায়ন সোফায় বসে পড়ে, আর বেলি ফ্রেশ হতে রুমে চলে যায়। ড্রয়িং রুমে রাখা বেলির ফোনটা বিকট শব্দে বেজে উঠল। একবার, দুবার, তিনবার, ফোন থামছে না। সায়ন প্রচণ্ড বিরক্ত হয়ে ফোনটা হেড নিয়ে বেলির রুমের দিকে গেল। বেলি আপ্রাণ চেষ্টা করছিল তার জামার পিছনে চেন খোলার। চেনটা ঠিক মাঝপথে কী বিচ্ছিভাবে আটকে গেছে। হাত ঘুরিয়ে কিছুতেই নাগাল পাচ্ছিল না। উল্টে টানাটানিতে ফর্সা পিঠের নখে লাল দাগ পড়ে গেছে। ঠিক তখনই সায়ন রুমে ঢুকলো। হাতে বেলির অনবরত বাজতে থাকা ফোনের কর্কশ আওয়াজে বিরক্ত হয়ে বলতে বলতে উঠল, এই তোর ফোনটা কি আর সারা রাত বাজবে? এটা ধর। কিন্তু রুমে ঢুকে সায়ন থমকে গেল। মাঝপথে কথাগুলো তার গলায় আটকে গেল। ড্রেসিং টেবিলে আয়নায় বেলির প্রতিচ্ছবি ভেসে উঠল। উল্টে ঘুরে দাঁড়িয়েছে, দু হাত দিয়ে পেছনে ভাঁজ করা চেনটা খোলার চেষ্টা করছে। জামার পেছনের অংশটা বেশ খানিকটা নেমে গেছে। বেলি ধবধবে ফর্সা মসৃণ পিঠটা অনবরত হয়ে উঠল। তার ঠিক মাঝখানে দৃশ্যমান হয়ে উঠছে তার গাঢ় রঙের অন্তবাসের ফিতে। সায়ন স্তব্ধ হয়ে রইল। 29 বছরে এই দুর্ধর্ষ মানুষ, যে শহরের কোনো কিছুতে ভয় পায় না, সে আজ 17 বছরের এক কিশোরের অনবরত পিঠের সামনে সে চরম অপ্রস্তুত হয়ে পড়ল। বুকের ভেতরটা ঢক করে উঠল। হাতের ফোনটা টেবিলের উপর রাখার সময় তার হাতটা কেঁপে উঠল। দ্রুত চোখ সরিয়ে নিল, কিন্তু ততক্ষণে দৃশ্যটা তার মস্তিষ্কে গেঁথে গেছে। এক পা পিছিয়ে গেল। বেলি আয়নায় শায়নকে থেকে আর্তনাদ করল, আহ আপনি! দ্রুত ওড়নাটা টেনে নিজের পিঠ ঢাকার চেষ্টা করলো, কিন্তু চেন খোলা থাকায় ওড়না ঠিকমতো থাকছে না। লজ্জায় ড্রেসিং টেবিলের দিকে মুখ ফিরিয়ে নুয়ে পড়ল। আমি তো ফোনটা দিতে এসেছিলাম। তুই তুই দরজাটা লক করিসনি কেন? সায়ন আমতা আমতা করে বলল, দৃষ্টি তখনও মেঝের দিকে। বেলি কাঁপা গলায় বলল, আমি আমি তো চেন খুলতে পারছি না, আপনি প্লিজ যান। সায়ন এক মুহূর্ত দ্বিধা করলো, তারপর দরজার হাতল ধরে থেমে গেল। পিছনে না ফিরে গম্ভীর গড় বলল, চুপচাপ দাঁড়া, চেনটা আটকে গেছে তো, আমি ঠিক করে দিচ্ছি, নড়বি না একদম। সায়ন ধীর পায়ে বেলির ঠিক পিছনে গিয়ে দাঁড়ালো। বেলির গায়ের সুগন্ধ সায়নের নিঃশ্বাসে মিশে গেল যেন। খুব সাবধানে, প্রায় শ্বাস বন্ধ হয়, শক্ত আঙুল দিয়ে আটকে যাওয়া চেনটা স্পর্শ করলো। বেলির ফর্সা পিঠে চামড়ায় সায়নের আঙ্গুল লাগতে বেলির চোখ বন্ধ করে ফেলল। তার সারা শরীর এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। সায়ন চেনটা আলতো করে ধরে নিচের দিকে টানল। আঙ্গুলগুলো বেলির পিঠের খুব কাছে। সায়ন সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে বেলির চামড়া স্পর্শ না করতে। সায়নের মতো মানুষ এর আগে আজ এক কিশোরীর চেন খুলতে গিয়ে কাঁপছে। চেন খুলে যেতে সায়ন দ্রুত হাত সরিয়ে নিল। এক মুহূর্তের জন্য বেলির দিকে না তাকিয়ে গট গট করে রুম থেকে বেরিয়ে গেল। দরজাটা সশব্দে আটকে দেওয়ার পর বেলি ড্রেসিং টেবিলের উপর ভর দাঁড়িয়ে রইল। তার হৃৎপিণ্ডটা দ্রুত ধকধক করছে। আয়নায় নিজের লাল হয়ে যাওয়া মুখটা দেখল।
সায়ান নিজের রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে লক করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অপ্রস্তুত মুখটা দেখলো। 29 বছর জীবনে আজ প্রথমবার এক নারীর সামনে এসে এভাবে হেরে গেল। দৃশ্যটা চোখ থেকে কিছুতেই সরছে না। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বিছানায় ধপ করে এসে বসে পড়লো সায়ান। সায়ান শটাং হয়ে বিছানায় শুয়ে পড়লো। এসিটা 16 ডিগ্রিতে দেওয়া, তবুও তার কপালে বিন্দু বিন্দু ঘামছে। চোখ সামনে বারবার বেলির অনাবৃত ফর্সা পিঠ ভেসে উঠল। বিড়বিড় করে গালি দিল, উন্মাদ হয়ে গেছে সায়ান, ও একটা বাচ্চা মেয়ে আর তুই। পরক্ষণে মনে হলো বেলির স্পর্শ। চেনটা খোলার সময় আঙ্গুল বেলির পিঠে আলতো করে রেখেছিল। বেলি যেভাবে শিউরে উঠছিল সেই অনুভূতিতে সায়ানে শিরদাঁড়া দিয়ে এক তীব্র স্রোত বইল। অন্যদিকে বেলি নিজের ঘরে দরজাটা ভেতর থেকে লক করে দিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। তার সারা শরীর এখনও থরথর করে কাঁপছে। লজ্জায় বালিশে মুখ গুজল। সায়ন ভাই পিঠ দেখছে, এই চিন্তা ভাবনা তাকে শেষ করে দিচ্ছে। উনি কি ভাবলেন, ছি আমি কেন দরজাটা ঠিক মতো আটকালাম না। বেলি নিজেকে বকতে লাগলো। পরদিন সকালে জানলা ফাঁক দিয়ে আসা রোদের ঝিলিক বেলির চোখে পড়ল। ধর ধর করে উঠে বসলো। গত রাতের কথা মনে পড়তে আবার গাল দুটো লাল হয়ে গেল। খুব সাবধানে দরজা একটু ফাঁক করে দেখলো ড্রয়িং রুমে কেউ আছে কিনা। ঠিক তখনই সায়ান ঘরের থেকে বেরিয়ে এলো। পরনে একটা নেভি ব্লু রঙের শার্ট আর ছাই রঙের প্যান্ট। ভেজা চুলগুলো ব্যাক ব্লাশ করা, চোখের চিরচেনা তীক্ষ্ণ চাই। তাকে দেখে মনে হলো না যে কাল রাতে ওরকম মুহূর্তের জন্য ওরকম কোনো প্রভাব ছিল না। সে একদম ফ্রেশ। সায়ন বেলির দিকে একবার তাকালো। বেলি চোখ দুটো তখন মাটির দিকে নামানো, হাত দুটো আঙুলের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে সে জড়তা হয়ে দাঁড়িয়ে আছে। উঠছিস? যা ফ্রেশ হয়ে নে, টেবিলে নাস্তা রাখা আছে, খেয়ে নিস। আমাকে এখনই একটা কাজে বেরোতে হবে। সায়ন ঘড়িটা কবজিতে বাঁধতে বাঁধতে খুব স্বাভাবিক গলায় বলল। বেলি কোনো মতে অস্ফুট স্বরে বলল, আপনি খেয়েছেন? বাইরে খেয়ে নেব। এই বলে সায়ন বেরিয়ে গেল। সারা সকালটা বেলি একা একা ফ্ল্যাটে কাটালো। বাড়িতে মায়ের সাথে, বড় আম্মুর সাথে, ছোট ভাইয়ের সাথে কথা বলে। এই কয়দিনে বাইরের হোটেলে মশলাদার খাবার ভালো লাগছে না। না, আজ আর বাইরের খাবার নয়, আজ আমি নিজেই রাঁধবো। মনে মনে ঠিক করলো। বেলি রান্না করতে পারে, তবে সায়ান করতে দেয়নি। রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখলো রুই মাছ। বেলি আর দেরি করলো না, চটপট ডাল ধুয়ে ভাত বসিয়ে দিল। এবার মসুর ডালটা ভালো করে ধুয়ে সিদ্ধ করে বসালো। মাছে হলুদ লবণ মাখিয়ে কড়াইতে দিতে তেল ছিটতে লাগলো। বেলি খুব সাবধানে মাছগুলো লাল লাল করে ভেজে নিল। সায়ন পকেট থেকে নিজের চাবি বের করে দরজা খুলে ভেতরে পা রাখলে আজ দুপুরে রান্না বাসায় এসেছে। নাকে এলো মাছ ভাজার ঘ্রাণ। সায়ন ভুরু কুচকে সরাসরি রান্নার ঘরের দিকে গেল। দেখলো বেলি চুলার সামনে দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে রান্না করছে। কপালে অভদ্র চুলগুলো ঘামে ভিজে লেপ্টে গেছে। সায়ন মুগ্ধ হয়ে দৃশ্যটা দেখতে লাগলো। এই একাকী জীবনে নিজের ঘরে রান্নাঘরে কোনো রমণীর এই উপস্থিতি বেশ ভালো লাগছে। একাকিত্ব সেই ধূসর ক্যানভাসে বেলি যেন এক টুকরো উজ্জ্বল রং ছিটিয়ে দিচ্ছে। শান মনে মনে এক অদ্ভুত তৃপ্তি খেলে গেল। নিজের অজান্তে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। পরক্ষণে খেয়াল হলো চুলোর তাপে ফর্সা মুখটা রাঙা হয়ে গেছে। শায়নের চোয়াল শক্ত হয়ে গেল। বেলির ঠিক পিছনে গিয়ে বেশ কড়া গলা বলে, এই তোকে না আমি বারণ করছি নিজে রান্না করতে, এখানে আগুনের সামনে কেন? বেলি চমকে গিয়ে ঘুরে দাঁড়ালো। আপনি কখন এলেন? বেলি কিছুটা অপ্রস্তুত। এই কয়দিনে বাইরের হোটেলে ওই খাবার খেয়ে আর ভালো লাগছে না, তাই আজ ভাবলাম নিজেই রান্না। শায়ন কিছু বলতে চাচ্ছিল, কিন্তু বেলি তাকে থামিয়ে দিয়ে নরম স্বরে বলল, আপনি যান, ফ্রেশ হয়ে আসুন, আমার রান্না প্রায় শেষ, আমি এখনই খাবার দিচ্ছি। বেলি এবার অবশেষে কয়েকটা শুকনো মরিচ মুড়মুড় করে ভেজে তেলের উপর রাখলো। 10 মিনিট পর সায়ন ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসলো। ডালের বাটি, গরম ভাত আর মাছ ভাজি। বেলি প্লেটে ভাত বেড়ে দিতে হঠাৎ থেমে যায়। ইস, স্যালাড তো করা হয়নি, আপনি একটু দাঁড়ান, আমি ঝটপট কেটে নিয়ে আসছি। বেলি কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। দরকার নেই, এমনিতে চলবে, তুই খেতে বস। বেলি শুনল না। না না, 1 মিনিট লাগবে। বলতে দেরি রান্নাঘরের দিকে দৌড়। রান্নাঘরে গিয়ে বেলি খুব দ্রুত শশা কাটতে শুরু করলো। সায়ন টেবিলে অপেক্ষা করছে, কিন্তু হঠাৎ রান্নাঘর থেকে বেলির অস্ফুট আর্তনাদ, শব্দ যেন
এক মুহূর্ত দেরি করলো না, চেয়ার ছেড়ে বিদ্যুৎ বেগে রান্নাঘরের দিকে ছুটল। ভেতরে গিয়ে দেখলো বেলি তার হাতের তর্জনী আঙ্গুলে চেপে ধরে দাঁড়িয়েছে। মেঝেতে কয়েক ফোঁটা রক্ত পড়ছে। সায়নের চোয়াল শক্ত হয়ে গেল। এক মুহূর্ত নষ্ট না করে বেলির হাতটা নিজের মুঠোয় ধরে ফেলল। তোকে বলেছিলাম না তাড়াহুড়ো করবি না, কেন কথা শুনিস না তুই? সায়ন নিজেই কলার ছেড়ে দিয়ে বেলির আঙ্গুলটা পানির নিচে ধরলো। তারপর নিজের রুম থেকে ফার্স্ট এড বক্স এনে খুব সাবধানে কটন দিয়ে রক্ত মুছে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। পুরো সময় সায়ান বেলির চোখের দিকে একবারও তাকালো না, আর পুরো মনোযোগ ছিল বেলির সেই ছোট্ট ক্ষতটার দিকে, যেন এই এক ফোঁটা রক্ত সায়ানের নিজের শরীর থেকে ঝরছে। ব্যান্ডেজ করা শেষ হলে সায়ান গভীর চোখে বেলির দিকে তাকালো। আর কোনোদিন আমার কথাটা অমান্য করলে এই ছুরি বটি ধরবি না, চল এখন। ডাইনিং টেবিলে ফিরে আসার পর বেলি খুব লজ্জিত বোধ করলো। চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করতে সায়ান হাত থেকে চামচটা কেড়ে নিল। চুপচাপ বস, সায়ানের হুকুমের সুরে বলল। সায়ান একটা বড় লোকমা মাখিয়ে মাছের কাঁটা বেছে বেলির সামনে ধরল। মুখ খোল, সায়ান নির্বিকার ভঙ্গিতে বলল। চোখের সেই প্রখর চাহনি দিকে বেলি আর কথা বলার সাহস পেল না। সে অতি সন্তর্পণে মুখটা একটু হা করলো। সায়ান খুব আলতো করে লোকমাটা বেলির মুখে তুলে দিল। বেলি চিবিয়ে খাবারটা গিলতে দেখলো সায়ান নিজেও জন্য এক লোকমা মুখে নিয়েছে। একই প্লেটে একই খাওয়ার সাথে এই ঘনিষ্ঠতা বেলিকে এক নিমিষে এক মর্যাদায় বসিয়ে দিল যেন। সায়ান এক হাতে প্লেটে মাছ মাখছে আর অন্য হাতে আর চোখে বেলির ব্যান্ডেজ করা আঙুলটার দিকে তাকাচ্ছে। ঝাল লেগেছে? সায়ান নিচের স্বরে জিজ্ঞাসা করলো। বেলির মাথা নিল। না, ঠিক আছে, আপনিও খান। সায়ান কথা বলল না, একের পর এক লোকমা বেলির মুখে তুলে দিতে লাগলো। মাঝে মাঝে ভাজা শুকনো মরিচ এক টুকরো ভেঙে ডালের সাথে মেখে দিচ্ছিল, যেভাবে বেলির মা খাইয়ে দিতেন। সায়ানের মতো একজন শক্ত হৃদয়ের মানুষ যে এত নিখুঁতভাবে মাছের কাঁটা বেছে কাউকে খাইয়ে দিতে পারেন তা বেলির কল্পনা আসে না। খাওয়া শেষ করে সায়ান গ্লাস ভর্তি পানি বেলির ঠোঁটের কাছে ধরল। বেলি কয়েক চুমুক পানি খেয়ে মুখ সরিয়ে নিল। সায়ান নিজেও পানি খেয়ে উঠে দাঁড়ালো। ফার্স্ট এড বক্সটা গুছিয়ে রাখতে রাখতে বেলির দিকে না তাকে বলল, খবরদার হাত যেন না ভেসাস। সায়ান নিজের রুমের দিকে যেতেই বেলি নিজের ব্যান্ডেজ করা আঙুলের দিকে তাকিয়ে একা একা হাসতে থাকে। বাইরে তখন গভীর রাত। বেলি বিছানায় শুয়েছিল, তার চোখে ঘুম নেই। হঠাৎ ড্রয়িং রুম থেকে সায়ানের গম্ভীর গলার ডাক ভেসেছে। বেলি, এদিকে আয় একবার। বেলি চমকে ওঠে। এত রাতে সায়ান ভাই কেন ডাকছে? দ্রুত অন্যটা গায়ে জড়িয়ে ঘর থেকে বেরোলো। বেলির গলার আওয়াজ শুনে সায়ান ধীরে ধীরে ঘুরল। চোখের তীব্র চাহনি আজ যেন আরো গভীর, আরো মায়াবী। সায়ান কোনো কথা না বলে টেবিলের উপর রাখা একটা ছোট্ট কাজ করা বাক্স বেলির দিকে বাড়ালো। বেলি কিছুটা দ্বিধার বিস্ময় নিয়ে বক্সটা হাতে নিল। এটা কি? সায়ান বেলির চোখের দিকে এক মুহূর্ত স্থিরভাবে তাকিয়ে রইল। প্রখর চাহনিতে আজ যেন বেলিকে অনেক কিছু বলতে চাইছে, কিন্তু ঠোঁটে কোনো শব্দ নেই। খুলে দেখ। বেলি খুব সাবধানে বাক্সটা খুলল। ভেতরে চিকচিক করলে একজোড়া চকচকে রূপোর নুপুর। সূক্ষ্ম কারুকার্য করা নুপুরের ঝিলিক বেলির চোখের মনে প্রতিফলিত হলো। এত রাতে তাকে ডেকে এই উপহার দেবে সায়ান, সেটা বেলি কল্পনাও করতে পারেনি। এরপর কোনো কথা হবে না। দুজনের মাঝখানে এক নীরবতা যেন হাজারো শব্দের চেয়ে বেশি মুখর হয়ে গেছে। সায়ান এক পা এগিয়ে বেলির খুব কাছে এসে থামালো। কোনো শব্দ না করে বাক্স থেকে একটা নুপুর হাতে নিল। বেলি মন্ত্রমুগ্ধ মুগ্ধ সোফায় বসলো। সায়ান মেঝেতে একটু হাঁটু গেড়ে বসে বেলির পাটা খুব যত্ন করে হাতের তালুতে তুলে নিল। সায়ানের হাতের স্পর্শে বেলির সারা শরীরে এক তীব্র শিহরণ বয়ে গেল। বেলি দেখছে সায়ান কত নিখুঁতভাবে মনোযোগ দিয়ে নুপুরটা তার পায়ে পরিয়ে দিচ্ছে। নুপুরের ঝুনঝুনে বেলির ফর্সা ত্বক স্পর্শ করলো। সায়ান আঙুলগুলো যেন ক্ষণিকের জন্য থেমে গেল। সায়ান নুপুরটা পরানো শেষ করে বেলির পা ছাড়ল না। তার শক্ত হাতের তালুয় বেলির নরম পাটা যেন আর এক টুকরো তুলোর মতো মিশে যাচ্ছে। সায়ান নতজানু হয়ে বসে মাথা নিচু করলো। পরের মুহূর্তে বেলি অনুভব করলো এক গভীর স্পর্শ। সায়ান খুব ধীরে বেলির ফর্সা পায়ের উপর নিজের ঠোঁট ছোঁয়ালো। বেলির সারা শরীর যেন সহস্র ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। এই আকস্মিক আর তীব্র ভালোবাসার বহিঃপ্রকাশ শিউরে উঠল।
লজ্জায় এক অভিব্যক্ত শিহরণ চোখ দুটো ভিজে এলো বেলির। নিজে অজান্তে সোফায় কুশনটা খামচে ধরে দাঁত দিয়ে নিজে ঠোঁটটা শক্ত করে কামড়ে ধরল। সায়ান ঠোঁটের উত্তাপে বেলির পায়ের ত্বক ভেদ করে সরাসরি তার হৃদয়ে গিয়ে আছড়ে পড়ল। মানুষটা আজ কতটা তৃষ্ণা আর সমর্পণ নিয়ে তার পায়ের কাছে ঝুঁকে আছে সেটা ভেবে বেলির ভেতরটা ওলটপালট হয়ে গেল। সায়ান থামল না। খুব আলতো করে ঠোঁট জোড়া বেলির নুপুর পরা পায়ের নলার উপর ঘষে দিল। রূপোর নুপুরটা টুং করে বেজে উঠল, যেন এই মুহূর্তে নীরবের সাক্ষী। সায়ন এই নীরব চুম্বন কোনো মেকিকতা ছিল না, ছিল এক চূড়ান্ত অধিকার আর ভালোবাসার স্বীকারোক্তি। বেলি তখন নিচের ঠোঁট কামড়ে ধরে আছে, তার ফর্সা মুখটা লজ্জায় আগুনের মতো লাল হয়ে গেছে। সায়ন তখন চোখে তখনও গভীর নেশা আর অধিকারবোধ। মুহূর্তেই বুঝে নিল ইয়াসির খান সায়ান সাম্রাজ্যের একমাত্র অধীশ্বরী সে। সায়ান কোনো কথা বলল না, শুধু বেলি থরথর করে কাঁপতে থাকা হাতের উপর নিজের হাতটা রাখলো। বেলি চোখ খুলে সায়ানের দিকে তাকালো। এই দুর্ধর্ষ মানুষটার চোখে আজ অন্যরকম জয়ী হওয়ার তৃপ্তি। আলতো করে বেলি কামড়ে ধরা ঠোঁটটা নিজের আঙ্গুল দিয়ে মুক্ত করে দিল। সায়ন ধীরে ধীরে মেঝের উপর থেকে উঠে দাঁড়ালো। সায়ন এক পা এগিয়ে বেলির আরও কাছে এলো। সায়ন খুব আলতো করে বেলির চিবুকটা ধরলো। বেলি চোখ মেলাতেই দেখলো সায়নের গভীর নেশাচ্ছন্ন চাহনি। সায়ন তার ঠোঁট জোড়া বেলির কপালে ছোঁয়ালো। এক দীর্ঘ পবিত্রকায় চুমু, যেন এই চুমুর মধ্যে সে বেলিকে পৃথিবীর সব অনির্দিষ্ট থেকে আগলে রাখার এক নীরব শপথ দিচ্ছে। বেলির মনে হলো তার সব ভয়, তার অনিশ্চয়তা এই একটি স্পর্শে ধুয়ে মুছে দিচ্ছে। কিন্তু সায়ান সেখানে থামল না। তার হাতের আঙ্গুলগুলো বেলির চুলের মাঝে বিলি কাটতে লাগলো। ধীরে ধীরে মুখ নামিয়ে এলো বেলির মুখের খুব কাছে। বেলি অনুভব করলো সায়ানের গরম নিঃশ্বাস তার ঠোঁটে আশ্রে পড়ছে। হৃৎপিণ্ড ধকধকানি যেন কানে পাচ্ছে। পর মুহূর্তে সায়ান খুব সপ্তপণে বেলি কাঁপতে থাকা ঠোঁট জোড়া নিজের ঠোঁটের গভীরে আশ্রয় নিল। বেলির সারা শরীর যেন অবশ হয়ে এলো। এক তীব্র শিহরণ তার শির দ্বারা বয়ে গেল। এই মুহূর্তে নিবিড় মিলন। সায়ান চুমুনে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল এক গভীর এবং ধীর স্থির অধিকারবোধ। বেলি নিজের অজান্তে সায়ানের শক্ত কাঁধ দুটো খামচে দিল। সায়ান যখন বেলির ঠোঁট থেকে নিজেকে সামান্য আলাদা করলো, তখনই দুজনের নিঃশ্বাস হয়ে উঠছে আরও দ্রুত। সায়ান বেলির কপাল নিজের কপালে ঠেকে কিছুক্ষণ স্থির হয়ে বলল, বেলি। সায়ানের গলার স্বর আজ কোনো অদ্ভুত রকমেরই ভারী। বেলির কানের কাছে মুখ নিয়ে বলল, আজ থেকে তুই শুধু আমার। এই নুপুরের প্রতিটি শব্দ যেন সবসময় আমাকে মনে করিয়ে দেয় তুই কেবল ইয়াসির খান সায়ানের। বেলি কোনো কথা বলতে পারল না, শুধু সায়ানের বুকের উপর নিজের মাথাটা এলিয়ে দিল। এরপর আবার বেলির ঠোঁট নিজের ঠোঁটে মিলিয়ে দেয়। সায়ান কিছু একটা মনে করতে যেন এক ঝটকায় নিজেকে সরিয়ে নিল। বেলির ঠোঁট থেকে নিজেকে আলাদা করে এক পা পিছিয়ে গেল। এই মুহূর্তে তীব্র, সে আরও সহ্য করতে পারছে না। সায়ানের পিছিয়ে যাওয়াটায় বেলির বুকে তীরের মতো বিঁধল। সায়ান তাকে ছেড়ে চলে যাওয়াটায় মানে এক বিশাল শূন্যতা। বেলি হুট করে এগিয়ে গিয়ে সায়ানকে শক্ত কবজিটা খামচে ধরল। তার ছোট ছোট আঙ্গুলগুলো সায়ানের পেশিবহুল হাতে এক অদ্ভুত অধিকার নিয়ে বসল। সায়ান থমকে দাঁড়ালো, পেছনে না ফিরে নিচু স্বরে বলল, হাত ছাড় বেলি, অনেক রাত হয়েছে, নিজের রুমে যা। বেলি ছাড়ল না। চোখের কোণে তখন চিকচিক করছে জল। আমাকে পছন্দ না? সায়ান আর নিজেকে ধরে রাখতে পারল না, ঝড়ের বেগে ঘুরে গেল। বেলি এই চোখের জল আর হাতের টান সায়ানের ভেতরে সব দেওয়াল ভেঙে চুরমার করে দিল। বুঝে নিল এই মেয়েটা দূরে সরিয়ে রাখা তার ক্ষমতা এখন নেই। সায়ান কোনো কথা না বলে হঠাৎই ঝুঁকে বেলিকে পাজাকোলা করে নিজের কোলে তুলে নিল। বেলি অপ্রস্তুত থাকায় সায়ানের ঘাড় জড়িয়ে দিল। পায়ের উপর নুপুরটা টুং করে বেজে উঠল এই নিস্তব্ধ ঘরে। সায়ান বেলিকে নিজের বুকের সাথে মিছিয়ে নিয়ে ধীর পায়ে নিজের বিছানার দিকে এগিয়ে গেল। সায়ান বেলিকে খুব আলতোভাবে বিছানায় শুইয়ে দিল। বেলির ছড়িয়ে থাকা চুল, কাঁপতে থাকা ঠোঁট দেখে সায়ান স্থির হয়ে বসে হলো। সায়ানের দু চোখে এক আদিম তৃষ্ণায় খেলা করছে। বেলির চোখের দিকে তাকিয়ে আলতো করে কাঁধের উপর রাখা ওড়নাটা সরালো।
বেলির বুক ধক করে উঠল। সায়ন খুব ধীরলয়ে অতি সপ্তপণে ওড়নাটা সরিয়ে রেশমি কাপড়টা বেলির শরীর থেকে পিছলে তার মেঝেতে লুটিয়ে পড়ল। ওড়না সরাতে বেলি লজ্জায় সায়নের বুকে মাঝে মুখ লুকোনোর চেষ্টা করছে। সায়ন বেলির চিবুকটা আলতো করে ধরে মুখটা উঁচু করলো। 17 বছর বেলি ভীরু পবিত্রতার রূপ দেখে সায়নের বুকের ভিতর সবটুকু কথাটা যেন মোমের মতো গলে গেল। ভয় পাচ্ছিস? বেলি কোনো কথা বলতে পারল না, শুধু সায়নের শক্ত কাঁধ দুটো নিজের ছোট্ট ছোট্ট হাত দ্বারা শক্ত করে আঁকড়ে ধরল। সায়ন বেলির গলার খাঁজে নিজের ঠোঁট ছোঁয়ালো। নুপুরটা গায়ের নড়াচড়ে টুং করে একবার বেজে উঠল, যেন ওই নিভৃত মিলনের সাক্ষী। সায়নের প্রতিটি স্পর্শ বেলিকে পাগল করে দিচ্ছে। সায়ন আর বেলির মাঝে কোনো দেওয়াল নড়ল না, এক নিবিড় আবেশে দুজনের ভিতরে হারিয়ে গেল। সায়নের সুঠাম শরীরের উত্তাপ আর বেলির লাজুক সমর্পণ মিলেমিশে একাকার হয়ে গেল। সকালে বেলি ঘুম ভাঙল ধীর লয়ে চোখ মেলে সায়ানের বুকে বেলি শুয়েছে। বেলি সারা শরীর যেন এক নিমেষে শিউরে উঠল। বেলি নিচের দিকে তাকাবে দেখল একটি মাত্র সাদা চাদরের নিচে দুজনে। চাদরের নিচ দিয়ে সায়ানের পেশিবহুল হাতটা বেলির কোমরের উপর রাখা। কাল রাতের নিবিড় মুহূর্তগুলো একের পর এক বেলির চোখের সামনে ভেসে উঠতে লাগলো। লজ্জায় বেলির ফর্সা মুখটা মুহূর্তে আগুনের মতো লাল হয়ে গেল। হৃৎপিণ্ডটা যেন গলার কাছে এসে ধকধক করছে। বেলি খুব অতি সাবধানে নিঃশ্বাস বন্ধ করে সায়ানের হাতটা সরিয়ে দিল। সায়ান তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তার শান্ত মুখটা দেখে মনে হচ্ছে না কাল রাতের মানুষটা কতটা বেপরোয়া ছিল। বেলি চাদরটা নিজের শরীরে কোনো মতো জড়িয়ে দ্রুত বিছানা থেকে নামে। মেঝের উপর পড়ে থাকা জামা কাপড়গুলো তুলে নিয়ে প্রায় দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমের দরজাটা ভেতর থেকে লক করে দিয়ে ধপ করে বিছানায় বসে পড়েছি। আমি কাল কী করলাম? বেলি নিজের 2 হাতের তালুতে মুখ ঢাকলো, দ্রুত শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ালো। ঝর্ণার ঠান্ডা পানি শরীর আশ্রে পড়ছে। শাওয়ার নিতে নিতে বেলি ভাবছিল সব কিছু। অজান্তে মুচকে আসলো। ভয় আর লজ্জা থাকলে মনের এক কোণে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। শাওয়ার নিয়ে ভেজা চুলে বেলি নিজের ঘর থেকে বের হলো। তার পরনে একটা সাধারণ সুতির সালোয়ার কামিজ। ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। ঠিক সেই মুহূর্তে সায়ান নিজের ঘর থেকে বের হলো। সায়ান এখন পুরোপুরি ফ্রেশ। তার পরনে কেবল একটা কালো ট্রাউজার। ভেজা চুলগুলো কপালে এসে পড়ছে। দুজনের চোখাচোখি হলো। বেলি মুহূর্তে মাথা নিচু করে ফেলল। তার ফর্সা মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। হুট করে কি বলবে খুঁজে পাচ্ছিল না। কাল রাতে নিবিড় মুহূর্তগুলো সায়ানের চোখের সামনে বারবার ভেসে উঠছে। বেলি বেলি অস্ফুট স্বরে বলল, জি। তোর তোর আঙুলটা এখন কেমন আছে? ব্যান্ডেজ কি ভিজে গেছে? বেলি মাথা নেড়ে বলল, না ঠিক আছে। আমি আমি চা বসাই বলে রান্নাঘরে চলে গেল। চা হাতে নিয়ে ড্রয়িং রুমে আসতে বেলি দেখল সায়ন সোফায় বসে আছে। বেলি ধীর পায়ে এগিয়ে গিয়ে টি টেবিলের উপর চায়ের কাপটা রাখলো। সায়ন মুখ তুললে তাকালো। বেলি চায়ের কাপটা এগিয়ে দিয়ে সরে যেতে চাইল, কিন্তু সায়নের ক্ষিপ্ততায় বেলির হাতটা ধরে ফেলল। হাতের স্পর্শে বেলি আবার শিউরে উঠল। বস এখানেই। সায়নের পাশে বসার ইঙ্গিত করলো। বেলি দ্বিধাভরে সোফায় এক কোণে বসলো। সায়ন চায়ের কাপে এক চুমুক দিয়ে বেলির দিকে স্থির দৃষ্টিতে তাকালো। বেলি ভেজা চুল থেকে এখনো জলের কোনো ঝরছে, যা তার কামিজের কাঁধটা একটু ভিজে দিচ্ছে। তোর চুলে এখনো পানি লেগেছে, ঠান্ডা লেগে যাবে। বেলি অস্ফুট স্বরে বলল, না ঠিক আছে, শুকিয়ে যাবে একটু পর। সায়ন আর কোনো কথা না বলে উঠে দাঁড়ায়। আলমারি থেকে একটা শুকনো তোয়ালা নিয়ে এলো। বেলি কিছু বুঝে ওঠার আগে সায়ন বেলির পিছনে দাঁড়িয়ে খুব যত্ন করে চুলগুলো মুছতে লাগলো। এই দৃশ্যটা বেলির কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। সায়ন ভাই, আমি করছি। বেলি মৃদু প্রতিবাদ করলো, চুপচাপ বস। কাল রাতে তুই আমার হাতটা শক্ত করে ধরেছিলি মনে আছে? তখন তো খুব সাহস দেখাচ্ছিলি, এখন কেন কাঁপছিস? বেশি লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। সায়ন বেলির কাঁধের উপর নিজের হাতটা রাখলো। বেলি অনাবৃত ত্বকে সায়নের আঙ্গুলের স্পর্শে এক তীব্র শিহরণ বয়ে গেল। আমার দিকে তাকা। বেলি অনেক কষ্টে চোখ মেলল। সায়নের প্রখর নিঃস্বাচ্ছন্ন চাহনি আজ যেন বেলিকে পুরোপুরি গ্রাস করে নিতে চাইল। সায়ন ঝুঁকে বেলির
নাকে নিজের নাক ঘষল। তুই আমার অর্ধাঙ্গিনী, ওসব স্বাভাবিক, বুঝেছিস? বেলি শুধু মাথা নেড়ে সায় দিল। সায়ান তার অন্য হাত দিয়ে বেলির এলোমেলো ভেজা চুলগুলো কানের পিঠে গুজে দিল। সায়ান থামল না। বেলির কানের লতিতে নিজের ঠোঁট ছোঁয়ালো। তীক্ষ্ণ স্পর্শে বেলি শিউরে উঠল নিজের অজান্তে। সায়ানের শক্ত কাঁধ দুটো আঁকড়ে ধরল। সায়ান এবার বেলির কপালে নিজের কপাল ঠেকায়। দুই জোড়া নিঃশ্বাস তখন দ্রুত। সায়ান আলতো করে বেলির কামড়ে ধরা ঠোঁটটা নিজের আঙুল দিয়ে মুক্ত করে নিল। সায়ান ঝুঁকে বেলির ঠোঁটে খুব কোমল কিন্তু গভীর একটা চুমু খেল। এরপর সায়ান বেলিকে নিজের বুক সাথে মিশিয়ে নিল। এক দীর্ঘশ্বাস ফেলল। দুপুরের দিকে সায়ানের ফোনে একটা জরুরি কল আসায় তাকে অনিচ্ছা সত্ত্বেও বের হয়ে গেল। যাওয়ার সময় বেলির কপালে কপাল করে ঠোঁট ছুঁয়ে বলল, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবো, নিজের খেয়াল রাখিস। পুরো বিকেলটা বেলির কাটলো এক অদ্ভুত ঘোরের মধ্যে। সায়ানের নেই, বিশাল ফ্ল্যাটটা তার কাছে বড্ড একা লাগছে। রাত তখন প্রায় 9টা। বাইরে ঢাকা শহরে ব্যস্ততা কিছুটা কমেছে। কলিং বেল শব্দ হতে বেলি দ্রুত দরজার দিকে ছুটে দাঁড়ালো। দরজা খুলতে দেখলো সায়ান দাঁড়িয়ে আছে, পরনে কালো শার্ট, যার হাতা কনুই পর্যন্ত গোটানো। কিন্তু বেলির নজর আটকে গেল সায়ানের হাতে থাকা এক তোড়া লাল গোলাপের এক গুচ্ছ সাদা গোলাপের দিকে। ফুলের তীব্র সুবাসে মুহূর্তে পুরো ঘরটাকে আচ্ছন্ন করে ফেলছে। সায়ান ভেতরে ঢুকে রুমের দরজা বন্ধ করে দিল। বেলি মুগ্ধ হয়ে ফুলের দিকে তাকিয়ে বলল, এসব এসব কার জন্য? সায়ানে এক পা এগিয়ে বেলির খুব কাছে এলো। ফুলের তোড়াটা বেলির দিকে বাড়িয়ে দিয়ে চিবুকটা আলতো করে উঁচিয়ে দিল। তোর নামের সাথে আমার নাম মিল রেখে বেলি ফুল আনলাম, আমার হৃদয়ের রঙের সাথে মিলিয়ে। এই গোলাপ পছন্দ হয়েছে? বেলি ফুলগুলো বুকে জড়িয়ে ধরল। ফুলের পাপড়ির ন্যায় এক অদ্ভুত সারা শরীর কঁপিয়ে উঠছে। সায়ান বেলির কোমর জড়িয়ে তাকে নিজের সাথে মিশিয়ে নিল। বেলির বুকের সাথে চেপে থাকা ফুলের ঘ্রাণ আর সায়ানের পুরুষালী পারফিউমের সুবাস মিলেমিশে একাকার। সারাটা দিন শুধু তোর কথাই ভেবেছি। জানি না বেলি, তুই আমাকে কি করছিস এই কয়দিনে? আমার কি হয়েছে তোকে সারাক্ষণ নিজের সামনে বসিয়ে রাখতে ইচ্ছে করে? বেলি কোনো কথা বলতে পারল না। সায়ানের প্রশস্ত বুকে উষ্ণতা, ফুলের তীব্রতা, সুবাস তাকে এক মায়াবী ঘোরের মধ্যে নিয়ে গেছে। সায়ান বেলির চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। বেলি ভেজা চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছে, আনন্দের জল। কাঁদছিস কেন পাগলি? সায়ান বৃদ্ধ আঙুল দিয়ে আলতো করে জলের ফোঁটাটা মুছে দিল। তোর এই চোখে আমি এক বিন্দু জল দেখতে চাই না। তুই শুধু আমার এক রাজ্যের একাত্ম রাজরানী। সায়ান বেলিকে এক ঝটকায় পাজাগুলো করে নিজের কোলে তুলে নিল। বেলি অপ্রস্তুত হয়ে সায়ানের ঘাড় জড়িয়ে দিল। সায়ান বেলিকে কোলে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা দিল। বেলিকে বিছানায় খুব সাবধানে শুয়ে দিল। সায়ান এক হাতে লাল গোলাপের পাপড়িগুলো আলতো করে ছিঁড়ে বেলির সারা শরীরে আর বিছানায় ছিটিয়ে দিল। সাদা চাদরের ওপর লাল গোলাপের পাপড়িগুলো যেন এক অনুরাগের চিহ্ন। সায়ান এবার একগুচ্ছ বেলির ফুলের পাপড়ি নিল। সাদা আর লালের মিশ্রণে এক মায়াবী বৈপরত্য তৈরি করলো। সায়ান আজ যেন অনুগত প্রেমিকের মতো বেলির কপালের সাথে নাকের সাথে অবশেষে ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। এক দীর্ঘ পবিত্রতার চুম্বনে তারা আবার দুজনে হারিয়ে গেল এক আদিম আর নিরন্তর অনুভূতির গভীরে। রাত তখন গভীর। বেলির ক্ষুধা লেগেছে। খুব সাবধানে সায়ানের ভারী হাতটা সরিয়ে বিছানা থেকে নামলো। আলমারি থেকে সায়ানের একটা কুচকুচে কালো শার্ট টেনে বের করলো। 17 বছরের বেলি ছোট্ট শরীরের জন্য সায়ানের শার্টটা অনেক বড়। শার্টটা পরতে সেটা বেলির হাঁটু পর্যন্ত নেমে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে বেলি নিজেকে দেখছে। সায়ানের শার্টের হাতাগুলো তার হাতের কবজি ছাড়িয়ে অনেক নিচেই ঝুলে আছে। সায়ানের শরীরের পারফিউম পুরুষের শার্টটা থেকে বেলির নাকে আশ্রয় পড়ছে, যা তাকে আবার লজ্জায় রাঙিয়ে দিচ্ছে। পা টিপে টিপে রান্নাঘরের দিকে এগোলো। বেলি পায়ের নুপুর রাতের এই নিস্তব্ধতায় একটু বেশি জোরে ঝুনঝুন শব্দ বেজে উঠল। রান্নাঘরে ঘুরে ফ্রিজ দেখলে কিছু ফল আর মিষ্টি রাখা। একটা আপেল নিয়ে কামড় দিতে পেছন থেকে কারো ভারী নিঃশ্বাসের শব্দ পেল। বেলি চমকে ঘুরে তাকালো। সায়ান রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।
সায়ানের খালি গা, পরনে শুধু ট্রাউজার, এলোমেলো চুল, ঘুমন্ত চোখের চাউনিতে বেলির কাছে অপূর্ব লাগছে। সায়ান বেলির উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিল। তার টি শার্টে ঢাকা এই বেলির ছোট্ট রূপটাকে দেখে সায়ানের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে ওঠে। সায়ান ধীর পায়ে এগিয়ে গেল। বেলির পিঠ এখনো ফ্রিজের সাথে ঠেকে গেছে। সায়ান তার দুহাত দিয়ে বেলিকে মাঝখানে আটকে ফেলল। ক্ষুধা লেগেছে? আমাকে না ডেকে একা একা খেতে চলে এলি? আপনি ঘুমাচ্ছিলেন তাই। সায়ান এবার বেলির কোমরে হাত দিয়ে তাকে এক ঝটকায় রান্নাঘরে স্ল্যাবের উপর বসিয়ে দিল। সায়ান টি শার্টটার নিচ থেকে বেলি ফর্সা পাড় দুটো বেরিয়ে আসছে। সায়ান বেলি দু পায়ের মাঝখানে দাঁড়িয়ে কোমরে দুহাত রাখলো। সায়ানের বিশাল শরীরটা সামনে বেলিকে আরও ছোট আর অসহায় দেখালো। বিশেষ করে সায়ানের ঢিলেঢালা শার্ট আরও বেশি। সায়ান বেলির চোখের দিকে তাকিয়ে গভীর স্বরে বলল, আজ আমি রান্না করি, তুই শুধু দেখবি। বেলি অবাক হয়ে বড় বড় চোখে সায়ানের দিকে তাকালো। আপনি পারেন? সায়ান বাঁকা হাসে। কেন বিশ্বাস হচ্ছে না? সায়ান ফ্রিজ থেকে ডিম আর পাউরুটি বের করলো। বেলি রান্নাঘরের স্ল্যাবের উপর পা ঝুলিয়ে বসেছে। সায়ান চুলের সামনে দাঁড়িয়ে প্যানে মাখন মাখলো। বেলি মুগ্ধ হয়ে দেখছে সায়ানকে। সায়ান খুব দক্ষ হাতে স্যান্ডউইচগুলো প্লেটে সাজিয়ে বেলির সামনে ধরলো। ধোয়াটা গরম খাবারের সুগন্ধ ঘরটা ছড়িয়ে পড়ছে। বেলি স্ল্যাবের উপর বসে পা দুলেছিল। সায়ান একটা স্যান্ডউইচ নিজের হাতে তুলে বেলির ঠোঁটের কাছে দিল। নে, খেয়ে নে। বেলি ছোট্ট করে কামড় দিল, চোখ বড় বড় করল। আপনি তো সত্যি অনেক ভালো রান্না করেন, কিন্তু শিখলেন কোথা থেকে? সায়ান একটু হাসলো। একা একা থাকতে অনেক কিছু শিখতে হয় রে বেলি। সায়ান এবার বেলি চিবুকটা উঁচিয়ে ধরে স্যান্ডউইচের বাকি অংশটা নিজেও এক কামড় দিল। একই খাবার ভাগ করে খাওয়ার এই নিবিড় অনুভূতিটাকে বেলি এক অদ্ভুত আবেশে আচ্ছন্ন মেখে দিল। এখন ক্ষুধা মিটেছে নাকি আরও লাগবে? বেলি কোনো মতে মাথা নেড়ল। মিটেছে। সায়ান এবার বেলির ঘাড়ের কাছে নিজের মুখ ডুবল। বেলির সারা শরীরে এক ঝোড়ো হাওয়া বয়ে গেল সায়ান ঢিলে ঢালা টি শার্টের ভেতর দিয়ে। বেলি অনুভব করলো সায়ানের হাতের স্পর্শ। সায়ান বেলির স্ল্যাব থেকে এক ঝটকায় পাজা কোলা করে তুলে নিল, আলতো করে বেলিকে শুইয়ে দিল। সায়ান নিজেও বেলির পাশে শুয়ে পড়ল। এক ঝটকায় বেলিকে নিজের বুকের একদম কাছাকাছি। বেলির পিঠ তখন সায়ানের চওড়া বুকের সাথে মিশে আছে। এক মুহূর্তের জন্য সে বেলিকে নিজের থেকে আলাদা হতে দিতে চায় না। বেলি সায়ানের হাতের উপর নিজের ছোট্ট হাতটা রাখলো। এক সময় দুইজন ঘুমিয়ে গেল। পরদিন সায়ান অফিসে পৌঁছাতে দেরি করে আজ মন বসাতে পারছে না। বারবার চোখের সামনে ভাসছিল ছোট্ট বেলিকে। বিকেলে অফিস থেকে বের হয়ে সায়ান সোজা চলে গেল বাড়িতে। রাত তখন 8টা বাজে। বেলি ড্রয়িং রুমে বসে বসে বই পড়ছিল। কলিং বেলের শব্দ হতে দ্রুত গিয়ে দরজা খুলে দিল। সায়ান ভেতরে ঢুকলো, হাতে একটা বড় শপিং ব্যাগ। সায়ান কোনো কথা না বলে ব্যাগটা বেলির দিকে বাড়িয়ে দিল। বেলি ব্যাগটা খুলে দিল। ভেতরে এক অপূর্ব গাঢ় নীল রঙের শাড়ি। শাড়ির ভাঁজে ভাঁজে রূপোলি সুতোর কাজ করা। তুই নীল শাড়ি পরে রিকশায় ঘুরে বেড়াতে চেয়েছিলি? কাল বিকেলে আমরা বের হব, সারা শহর ঘুরিয়ে দেখাবো তোকে। বেলি খুশিতে আত্মহারা। বেলি শাড়িটা বুকে জড়িয়ে ধরে নিজের ঘরে প্রায় দৌড়ে চলে গেল। তার মনের ভেতর তখন হাজারটা নীল প্রজাপতির ডানা ঝাপটাচ্ছে। সাজবাতি প্রথম পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে।